চুপ করব কেন? ও আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। কত বড় সাহস! ঘাট ধাক্কা দিয়ে বের কইরা দিলে রাস্তায় রাস্তায় ঠোকর খাইবে। একটা তো গেছে রাতের আধারে পরপুরুষের হাত ধইরা। কি ভাবছিস শিকদার বাড়ির বউ বানাবো? শিকদার বাড়ির কাজের লোক বানানো তো তোদের। বেশি না, 15টা দিন ভোগ টোক কইরা লাথি দিয়ে আবার জায়গা মতো দিয়া যাবে। তখন আবার আমার ভাইয়ের ঘাড়েই উঠবি। এই একটা নষ্টা আইসা আমার ভাইয়ের গলায় ঝুইলা পড়ে। তুই কে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? তুই কে? এইটা আমার বাড়ি। শামসুল সর্দার আমার বাপ লাগে। আমি এই বাড়ির মেয়ে। আমার যথেষ্ট অধিকার আছে। তুই কোন সাহসে আমাকে বের করবি? তোর সাহস হয় কি করে আমার মাকে চরিত্রহীন বলার? আমার মা প্রেমিকের হাত ধরে পালাইছে। তুই কি ছিলি আমার মায়ের সাথে? অসভ্য খচ্চর দজ্জাল মহিলা! তোর ছেলের চরিত্র দেখেই বুঝতে পারছি তুই ঠিক কি ধরনের হবি। বা খাড়া হয়ে গেল শামসুল সর্দার। স্পর্শী ক্রমশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শান্তি বেগমের দিকে এগোচ্ছে। ভয় পেয়ে গেল পিপাসা। ছুটে গিয়ে মেয়েকে পেছন থেকে ধরলো, কাঁধ ধরে পেছনে আনতে আনতে বলল, চুপ কর, উনি তোর বড় হয়। রুমি চল মা, চল। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছালো শান্তি বেগম। ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনি কিচ্ছু বলেন না? ছি, কি ব্যবহার! অতিষ্ঠ হয়ে উঠলেন শামসুল সর্দার। দিশেহারা হয়ে সোফায় বসে পড়লেন। তোরা একটু থাম, কি শুরু করলি? ফুঁসে উঠল আরিয়ান। কি শুরু করলাম মানে? শুরুটা তো তোমার মেয়েই করলো মামা। মাকে তুই তোকারি করলো, তাও তুমি কিচ্ছু বললে না। ডেকে এনে চরিত্রহীন মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ, আবার বিয়ের কথা বলছো। মেয়েকে চাপিয়ে দিতে চাইছিলে আমার মাথায়। এরকম কতগুলো ছেলের সাথে হোটেল কাটিয়েছে, আগে সেসবের খোঁজ নাও। মাথা নুইয়ে পায়ের জুতোটাকে হাতে নিল স্পর্শী। ছুঁড়ে মারলো আরিয়ানের মুখের উপর। ড্রয়িং রুমে উপলব্ধি সবাই পুনরায় থমকে গেল। স্পর্শী চিৎকার করে বলল, তোকে আমার জুতো বিয়ে করবে না, শুয়োরের বাচ্চা! বের হ আমার বাড়ি থেকে, নইলে ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে বের করব। জাহাঙ্গীর রহমান উঠে দাঁড়ালেন। ছেলের উদ্দেশ্যে বলল, যে অপমানিত হওয়ার হয়েছে, এবারে দয়া করে চলে আসো। বলে তিনি হাঁটা শুরু করলেন। শান্তি বেগম চিৎকার করে উঠল, এটা আমার বাপের বাড়ি, কেউ যাবা না। ও আমার বাড়ি থেকে বের করে দেওয়ার কে? চোখ দুটো রাঙিয়ে তাকালো স্ত্রীর দিকে, বলল, ঠিক আছে, তুমি থাকো, আমি তালাকনামাটা পাঠিয়ে দিব তাড়াতাড়ি। চমকে উঠলেন শান্তি। স্বামীর পিছু পিছু ছুটতে ছুটতে বলল, এসব কি বলতেছ? আমি কি করলাম? এই বয়সে আমার বাপের বাড়ি বইসা তুমি আমারে অপমান করতেছো? কোনো উত্তর দিল না জাহাঙ্গীর রহমান। উঠে গাড়ি স্টার্ট দিলেন। শব্দ শুনতেই পেছনের সিটে উঠে বসলেন শান্তি ও তার ছেলে। শান্তি আমাদের বংশের সবার বড়। তোমার ফুপি হয়। একজন বয়স্ক মানুষের সাথে তার স্বামীর সন্তানের সামনে এই ধরনের অভদ্র আচরণ করতে খারাপ লাগলো না তোমার? গত 19 বছরে এই শিক্ষা দিয়েছি তোমার মা। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। কণ্ঠ যেন চেপে ধরেছে কেউ। কাপা কাপা গলায় বলল, আরে উনি যে আম্মুর চরিত্র নিয়ে কথা বলেছে, আমাকে চরিত্রহীন বলেছে, অপমান করেছে, তার বেলায়? থমথমে দৃষ্টিতে অন্যদিকে তাকালো শামসুল। তোমার কর্মকাণ্ডে এসব বলতে বাধ্য হয়েছে ও। ও আচ্ছা। বলে থামলো স্পর্শী। মাথা নিচু করে মায়ের দিকে একবার চাইলো। তিনি এখনো মেয়ের হাত ধরে থামার ইশারা দিচ্ছেন। চোখ দুটো তার ভেজা। লম্বা করে নিঃশ্বাস নিয়ে বাবার দিকে এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, আপনার মেয়েকে আপনার বোন চরিত্রহীন বলল, স্ত্রীকে চরিত্রহীন বলল, মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন করলো, আমি হোটেলে অজস্র ছেলেদের নিয়ে থেকেছি সেসব বলল, আমাকে আমার বাবা, ভাই, চাচা, চাচি, এমনকি পুরো পরিবারের সামনে এক প্রকার পতিতা বলে গেল। তাতে খারাপ লাগেনি একটুও? নাকি উপভোগ করেছিলেন বিষয়গুলো? আমাকে উড়ে এসে জুড়ে বসা বলে গালি দিল, অপমান করলো, তাতেও কি খারাপ লাগেনি? কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে আপনি জন্ম দেননি, ক্লিয়ার করে বলে দিন, আমি শুনতে ইচ্ছুক।
একটু থেমে। জন্ম দিলে অধিকার দিতে হয় জানেন না? বিপদে আপদে বাবা হয়ে সবার সামনে ঢাল হয়ে দাঁড়াতে হয়, সেটাও জানেন না? তাহলে জন্ম কেন দিয়েছিলেন? আর এতদিন পর ফিরে আসার পরেও কেন ঘরে তুললেন? ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন, তোর মা অসভ্য চরিত্রহীন প্রেমিক নিয়ে পালিয়েছে, তোরা আমার সন্তান না, তোদেরকে আমি জন্ম দেইনি, কোনো অধিকারও দিতে পারবো না। ব্যাস, এতেই তো হয়ে যেত। এত নাটক করার কি ছিল? আপনি কি ভেবেছেন আপনার পরিচয় ছাড়া আমরা মরে যেতাম? কই, গত 22টা বছর তো কাউকে পরিচয় দিতে হয়নি। কি ভেবেছেন আপনি না থাকলে না খেয়ে মরে যেতাম? আরে, আমার মায়ের আন্ডারেও 3 জন সংসার চালায়, সেখানে আমাদের দেখাশোনা কিছুই না। ভুল করেছেন, আমার মা ভীষণ বড় ভুল করেছে। ওর উচিত ছিল এখান থেকে যাওয়ার পর ভালো একটু শক্ত মেরুদণ্ডের পুরুষকে বিয়ে করা, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে করেনি। এটা ভীষণ রকমের ভুল ছিল। আর তার থেকেও বড় ভুল ছিল মাকে ভুল বোঝা। আমি ভেবেছিলাম 19 বছর আগে মা ছেলে মানুষই করেছিল, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক কী ধরনের পরিস্থিতিতে মা তার 4 বছরের সংসার ছেড়েছে। এবারে প্রত্যেকটা মানুষ মেরুদণ্ডহীন, এদের অন্তরটা কালো হয়ে আছে বিষের প্রভাবে, ভেতরটা কুৎসিত আর দুর্গন্ধযুক্ত। সেখানে ভাবনা চিন্তা এমন হওয়াই স্বাভাবিক। আর এই বাড়িতে পুনরায় পা দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর স্পর্শী নিজের ভুল শুধরাতে খুব বেশি সময় নেয় না। শামসুল সর্দারের যেন হুঁশ ফিরল, চোখ মুখ চকচক করে উঠল, আমতা আমতা করে বলল, উত্তেজিত হয়েও না, তুমিও কিছু কম বলনি, আর শান্তিও কম বলেনি। তুমিও এ বাড়ির মেয়ে, আর সেও এ বাড়ির মেয়ে। যাই হোক, আমি ওকে বলে দেব তুমি বিয়ে করছো না। মাথা গরম করো না, রুমে যাও। ও হয়তো রেগে এত কিছু বলে দিয়েছে, মাথা ঠান্ডা হলে নিজে ভুল বুঝতে পারবে। হেসে দিল স্পর্শী। চমকালেন উপস্থিত সবাই। শোভাব নীরব ভঙ্গিতে মাথা নিচু করে সোফায় বসে আছে, যেন বর্তমান ঘটনাগুলো তাকে শক্ট করে দিয়েছে। মায়ের হাত টেনে সোজা নিজের রুমে চলে গেল। তোমার জামা কাপড় কি গোছানো? দ্রুত নিয়ে আসো। পিপাসা আলমারির দিকে ছুটলেন, ভাঁজ করা শাড়ি 3টে নিয়ে এগিয়ে এলো। স্পর্শীর লাগেজটা গোছানো, গত রাতের পর আর সেটাকে খোলা হয়নি। বেছে বেছে 2 সেট দামি পোশাক বের করলো, কানের সোনার ঝুমকা জোড়া খুলে হাতে দিল। এবার লাগেজে মায়ের জামা কাপড় ভরে হ্যান্ডব্যাগ নিয়ে এগিয়ে এলো নিচে। সিঁড়ির মাথায় থাকতেই শরীরের সর্বোচ্চ জোর দিয়ে বাবার দেওয়া ল্যাপটপটা ছুঁড়ে মারলো নিচতলায়। ভেঙে খান খান হয়ে গেল মুহূর্তেই। শিউরে উঠল সবাই। ইতিমধ্যেই নিচে নেমে এসেছে 2 জন। হাতে ড্রেস দুটো আর কানের ঝুমকো জোড়াও বাবার সামনে ফ্লোরে ছুঁড়ে মারলো। ঘেন্না নিয়ে বলল, আপনার বা আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে কিনা এটাই ভুলে যেতে চাই। এরপর মায়ের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। মুহূর্তেই বাধা দিল শোভাম। সামনে এসে স্পর্শের হাত ধরে আটকাতে হবে চাইলেই ক্ষুব্ধ হয়ে যায়। লাগেজ ছেড়ে শোভামের বুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সামনে থেকে। ক্রোধান্বিত স্বরে বলল, এতক্ষণ যেমন পুরো ঘটনাগুলো উপভোগ করেছেন, এখনো নিশ্চুপ হয়ে সেটা করেন। ভালোই তো লেগেছিল মা বোনের চরিত্র নিয়ে খুবই অশ্লীল কথাবার্তা শুনতে। সরি, সৎ মা বোন। আর হ্যাঁ, বলেছিলেন না কি হতো নিজের মেয়েদের সাথে যদি মা আপনাকেও বড় করতো ছেলের মতো করে? তাহলে শুনুন, উত্তরটা আমি দিচ্ছি। কোনো মেরুদণ্ডহীন পুরুষকে আমার মা পালে না, তাই আমার মায়ের কাছে আপনার জায়গা হয়নি। হতবাক হয়ে গেল শামসুল। স্পর্শী চলে যাচ্ছে এটা মস্তিষ্কে ধাক্কা দিতেই ছুটে এখন মায়ের হাত থেকে লাগেজ নিয়ে বলল, আম্মু, মাথা গরম করে না, আমার কথা শোনো, একটু শান্ত হও। বাড়ি ছেড়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, এখানে তোমার অধিকার আছে। কেউ বললেই কি হলো নাকি? শান্তি আর এ বাড়িতে আসবে না, আমি বারণ করে দিব। ও রাগের মাথায় কি না কি বলেছে, সেই জন্য সব হবে নাকি? থম মেরে দাঁড়িয়ে রইল স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আমার লাগেজ দিন। না, দেব না। বলে স্পর্শীর হাত ধরতে এলেই ছিটকে দূরে সরে এলো। দাঁতে দাঁত পিষে বলল, ডোন্ট টাচ মি। ভুলেও না। আপনাকে আমি ঘেন্না করি। আপনার সাথে কথা বলতেও আমার ঘেন্না লাগে। বুঝতে পারছেন না আপনি?
আর আমাকে ছুতে আপনার ঘেন্না লাগছে না? আমি তো হাজারটা ছেলে নিয়ে যেখানে সেখানে থাকি। আমি তো চরিত্রহীন। আপনার আদরে বোন বলেছে, আর আপনি চুপ থেকে সম্মতি দিয়েছেন। এরপর হাত থেকে ছো মেরে লাগেজ নিয়ে গেল। মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাসের সিটে মাথা হেলানো, চোখ দুটো তার বন্ধ। ওই চোখের পাপড়িগুলো ভিজে একাকার করে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রু। গাল বেয়ে থুতনিতে গিয়ে সমাপ্তি নিচ্ছে তারা। এরপর ফোটায় ফোটায় শিশিরের মতো টুপটাপ করে গলায়, জামায়, বুকে গিয়ে পড়ছে। এক হাত দিয়ে চেয়ারের হাতল খামছে ধরা। হয়তো কান্নার বেগ শরীরের ঝাঁকুনিটাকে ক্রমশই সামাল দিতে চাওয়ার ব্যর্থ প্রয়াস করছে। পিপাসা ক্ষণে ক্ষণে মেয়ের দিকে তাকাচ্ছে। এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাছে আনলো। আদরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, আমার মেয়ে তো কাঁদে না, অন্য আর একজনের কথায় আমার মেয়ে তো দুর্বল হয় না, তাহলে আজ কেন কাঁদছিস? স্পর্শী টলমল চোখে মায়ের দিকে তাকালো। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আম্মু, উনি কি আমারই বাবা? কিভাবে পারলো এমন মুখ বুজে থাকতে? অন্তত এইটুকু তো বলতে পারতো, আমার মেয়ে আমি বুঝে নিব, তোর এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু না, উনি কিছু বলল না, মুখ বুজে সব চুপচাপ শুয়ে নিল। আর উনিই না, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ কাঠের পুতুলের মতো সব দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত, তাই না বলো? মাথায় হাত দিয়ে ক্রমশ সান্ত্বনা দিতে লাগলো পিপাসা। ব্যস্ত কণ্ঠে বলল, ভুলে যা, সব ভুলে যা, মনে কর কটা দিন বেড়াতে গেছিলি। চুপ করে রইল স্পর্শী। সিটের উপর উঠে মাথা নইয়ে মায়ের কাঁধে দিল। মিনিট খানেক পরেই ফোন বেজে উঠল। স্পর্শী সোজা হয়ে বসল। ফোন হাতে নিতেই চোয়াল শক্ত হয়ে গেল। রাগে পুরো শরীর গিজগিজ করে উঠল। রিসিভ করে কানে নিতেই চেঁচিয়ে উঠল। মনের সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান ঢেলে দিল ফোনের অপর প্রান্তের মানুষটার উপর। আপনি ফোন দিয়েছেন কেন আমাকে? আবার কোন ঝামেলা বাঁধানোর জন্য ফোন দিয়েছেন? যা করছেন তাতে শান্তি পাচ্ছেন না, তাই তো? এখন আমার জানটা নেওয়া বাকি শুধু। আপনি আমার জন্য অপয়া। আপনার সাথে দেখা হওয়ার পর যা যা ঘটছে সব কিছুর জন্য আপনি দায়ী। লোকে আমার চরিত্র নিয়ে আঙুল তুলছে। লজ্জা করে না এত কিছুর পরেও আবার ফোন দিতে? কি চাইছেনটা কি আপনি? প্রথমে আপনার ভাই আমার লাইফটা হেল করে দিল, এরপর আসলেন আপনি, আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠালেন। পুরো সোসাইটিতে আমার নামে ছি ছি করতে লাগলো মানুষ। এরপর আমার ছোট্ট বোনটাকে তুলে নিয়ে গেলেন, আটকে রাখলেন পুরো তিনটা দিন, দিলেন ওর গায়ে কলঙ্ক লাগিয়ে। বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন আশেপাশের সবাই। আফসোস, আপনি এর পরেও থামলেন না। ছোট ভাইটাকে লেলিয়ে দিলেন আমার বোনটার পেছনে, ঘরছাড়া করলেন। ছি, লোকে ছিছি করতে লাগলো আমাদের নিয়ে। এতেও সন্তুষ্ট হলেন না, ইচ্ছে করে কক্সবাজারে গিয়ে আমার জুতো হাতে নিয়েছেন। আমার চরিত্রে অন্তিমকালের মতো কলঙ্ক লেপে দিলেন। সবাইকে এমনটা বোঝানোর চেষ্টা করলেন যেন আমি আপনার সাথে একসাথে হোটেলে রাত কাটিয়েছি। আর কত, আর কি করার বাকি আছে? বলতে বলতে এক পর্যায়ে শ্বাস আটকে এলো স্পর্শীর। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে সামলাতে লাগলো নিজেকে। স্তব্ধ হয়ে গেল পরশ। কিছুই মাথায় ঢুকছে না তার। শান্ত কণ্ঠে বলল, সব কি ঠিক আছে স্পর্শিয়া? কি হয়েছে আমাকে বলো। কেউ কি কিছু বলেছে তোমাকে? শান্ত প্লিজ, আমায় খুলে বলো। স্বভাবতই কারোর উপর ব্যক্তিগত রাগ ঝাড়ার পর উক্ত ব্যক্তি যদি রাগ না হয়ে উল্টে শান্ত থাকে, হাসে, সেক্ষেত্রে রাগটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাকে অপমান করছে, বকছে, তাও কেন সে রাগ করবে না? কেন সে ফোন কাটবে না? উত্তর খুঁজে না পেয়ে উল্টে আরো উত্তেজিত হয়ে পড়ল স্পর্শী। বলল, কিচ্ছু ঠিক নেই, যতদিন আপনি আছেন ততদিন কিচ্ছু ঠিক থাকবেও না। ফোন দিবেন না আমাকে। বলেই কেটে দিল। নাম্বারটা ব্ল্যাকলিস্টে অ্যাড করে ক্ষান্ত হয়ে বসলো। চোখ দুটো পুনরায় বন্ধ করে নিঃশ্বাস নিল। পিপাসা মেয়ের দিকে চেয়ে রইলেন। শান্ত কণ্ঠে বললেন, ছেলেটা কি পরশ শিকদার ছিল? আঁতকে উঠল পিপাসা। ভয় কাতুরে কণ্ঠে বলল,
ছেলেটার সাথে অমন ব্যবহার করিস না। যতই হোক আমার মেয়েটা ওদের বাড়িরই বউ, যদি তোর কথার জাল আশির উপর মেটায়। স্পর্শ চোখ খুলে শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। উনি এমনটা কখনোই করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। পরশ চিন্তিত হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। এ যাবৎ দুবার ফোন দেওয়ার পর যখন ওপাশ থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসলো, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। তখন শিওর হলো যে স্পর্শী তাকে ব্লক করেছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, কাল রাতেও তো সব ঠিক ছিল। হুট করে কি এমন হলো ভাবতেই দ্রুত নতুন সিম ভরলো। ডায়াল প্যাডে নাম্বার উঠিয়ে কল করতে গিয়েও কেটে দিল। এই মুহূর্তে স্পর্শী খুব রেগে আছে। এখন এই নাম্বারটা দিয়ে কল করলেও সে ব্লক করতে পারে, তার চেয়ে মাথা ঠান্ডা হওয়ার পর না হয় কথা বলা যাবে। ঘড়ির কাঁটায় তখন 6:30। দুহাত দিয়ে মাথা চেপে ধরে বিছানা থেকে উঠল স্পর্শী। পেট খিদেই মোচড়াচ্ছে। বিকেল 3টের দিকেই তারা এসে পৌঁছিয়েছে। এরপর কোনো রকম গোসল সেরে রুম আটকে ফোন বন্ধ করে ঘুম দিয়েছে। মাইন্ডটাকে ফ্রেশ করা প্রয়োজন, আর সেটার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। হাই তুলে দরজা খুলে সোজা রান্নাঘরে এলো। নুডলস বানানোর উদ্দেশ্যে আসলেও রান্না করা খাবার দেখে চমকে উঠল। ত্রস্ত পায়ে হেঁটে গেল মায়ের রুমের দিকে, বলল, আম্মু তুমি রান্না করলে কখন? নড়ে চড়ে বসলো পিপাসা। মেয়ের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, আসার পরেই রান্না বসাইছি, এরপর গোসল করে ঘুমাইছিলাম। অবাক হলো স্পর্শী। একই সাথে জার্নি করেছে তারা, অথচ সে এসে রেস্ট নিয়েছে। কিন্তু মা ঠিকই যাবতীয় কাজ করে তারপর রুমে গেছে। সত্যিই মায়েদের রেস্টের প্রয়োজন হয় না। আমার খিদে পেয়েছে, আসো খাবো। অন্ধকারাচ্ছন্ন কক্ষ, এক ফোঁটাও আলো নেই কোথাও। দরজা জানালা পুরোপুরি বন্ধ করা। নিঃশব্দে খাটের উপর বসে আছে শামসুল। আজ প্রায় 1.5 মাস পর আবারও পূর্বের 19টা বছরের মতো একাকিত্ব গ্রাস করেছে তাকে। চশমাটা ভিজে উঠছে বারবার। ডান হাত দিয়ে সেটা নামিয়ে মুছে নিল পুনরায়। শান্তি কল করছে। এ যাবৎ 5-6 বার কল করেছে সে, কিন্তু প্রতিনিয়তই শামসুল কেটে দিয়েছে। এ পর্যায়ে বিরক্ত হলো, ফোনটা হাতে নিয়ে বন্ধ করে দিল। কেমন একটা অপরাধ বোধ ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমনিতেই পরশের সাথে স্পর্শীর ওই ছবিগুলো দেখে রেগে গেছিলেন তিনি। মেয়ের প্রতি একটা খারাপ অনুভূতির জন্ম নিয়েছিল। তার উপর গত রাতে লাগেজ হাতে পালাতে দেখে ভয় পেয়ে গেছিল। যে কোনো মূল্যেই মেয়েকে বিয়ে দিয়ে সম্মান এবং রাজনৈতিক দলগুলোকে সামলাতে চেয়েছিলেন, কিন্তু হুট করে স্পর্শী এবং শান্তির আচরণে স্তব্ধ হয়ে গেছিলেন। ওই মুহূর্তে যেন কথার খই হারিয়ে ফেলেছিলেন। আদরের বোন, অন্যদিকে আদুরে মেয়ে, তার উপর মেহমান। পুরো ঘটনাটা সামলাতে হিমশিম খাচ্ছিলেন শামসুল। তবে এখন মনে হচ্ছে তিনি ভুল করেছেন। উচিত ছিল মেয়ের পক্ষ নিয়ে কিছু বলা, এতে শান্তি রাগ করলেও পরে মানিয়ে নেওয়া যেত। কিন্তু এখন মেয়ের এই অভিমান কি করে ভাঙাবে? খুট করে দরজার বাইরে আওয়াজ হলো। শামসুল শান্ত কণ্ঠে বলল, ওখানে কে? আব্বু দরজাটা খুলবে? উঠে বসলো শামসুল। আলতো পায়ে উঠে দরজা খুলে পুনরায় খাটে বসলো। শোভাম চারিদিকে তাকিয়ে বলল, লাইট নিভে আছো কেন? অন্ধকার তো। শুনল শামসুল, বলল, জ্বালিও না, এভাবেই থাক। লম্বা করে শ্বাস নিয়ে বাবার পাশে বসলো। গমগমে কণ্ঠে বলল, স্পর্শী কে ফোন দিয়েছিলে? না। আমি দিয়েছিলাম, অনেকবার বন্ধ বলেছে, হয়তো রেগে ফোনটা সুইচ অফ করে রেখেছে। এমে পুনরায় বলল, আন্টির ফোন নাম্বার আছে তোমার কাছে? চমকে তাকালো শামসুল। না, তৃষ্ণার কোনো নাম্বার নেই তার কাছে। থাকবেও বা কিভাবে? সে তো কথাই বলেনি এখনো পর্যন্ত। মুখে বলল, না, নেই। অবাক হলো না শোভাম, কারণ তাদের মধ্যকার তিতকুটের সম্পর্কটা সে খেয়াল করেছে এর আগেই। তুমি কি ওদের আনতে যাবে? তাহলে আমিও সঙ্গে যেতাম। বাদ সাধলো শামসুল। ক্লান্ত কণ্ঠে বলল, না, আজকালকের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। রাগ করে গেছে, কটা দিন থাকুক, রাগটা একটু কমুক, তারপর নিয়ে আসবো। আর তাছাড়াও ঢাকায় থাকলে পরশ শিকদারের থেকে দূরে থাকবে। সময় দিল শোভাম, বলল, ঠিক আছে, আমি কাল গিয়ে একবার দেখে আসবো। এমনিতেও ঢাকায় চলে যেতে হবে।
খাওয়া শেষ হয়েছে আরও কিছুক্ষণ আগে। মা খাবার পরপরই শুতে গেছেন। স্পর্শী আলতো পায়ে রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখতে লাগলো। এরপর ফোনের কথা মনে পড়তেই হাতে নিল, অন করে শুয়ে পড়ল খাটে। মিনিট খানেক ফেসবুক স্ক্রল করার মধ্যেই কল চলে এলো। অপরিচিত নাম্বার, কে দিতে পারে কল? ভাবতে ভাবতেই কেটে গেল। এরপর আবারও বেজে উঠল রিং। স্পর্শী আলতো হাতে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ধমকের শব্দ ভেসে আসলো। এই মেয়ে, ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তুমি জানো বিকেল থেকে ঠিক কতবার কল করেছে? একে তো নাম্বার ব্লক করেছ, তার উপর এখন আবার ফোনও বন্ধ করে রেখেছ। কপাল কুঁচকে কথাগুলো শুনল স্পর্শী। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এটাও কি আপনার নাম্বার? ওপাশ থেকে মুহূর্তেই হ্যাঁ স্বরূপ উত্তর ভেসে আসলো। সাথে সাথেই ফোন কেটে দিল স্পর্শী। আলগোছে এই নাম্বারটা কেউ ব্লক লিস্টে ছুঁড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু লাভ হলো না মোটেও। ঠিক মিনিট পাঁচেকের মধ্যে নতুন আরেকটা সিম থেকে কল চলে এলো। সন্দেহ গাঢ় হলো স্পর্শীর, এটাও নিশ্চয়ই পরশের। অনুমান প্রখর হওয়ার পরেও ফোন রিসিভ করলো। একদম ফোন কাটবে না, খুন করে ফেলবো। আমার কথা শোনো। এই আপনার কতগুলো সিম? হ্যাঁ, কাইন্ডলি সব সিমের নাম্বারগুলো লিস্ট দিবেন আমাকে, আমি গুনে গুনে সব কয়টাকে ব্লক লিস্টে ফেলবো। হাসলো পরশ, বলল, তোমার ব্লক লিস্ট ফুল হয়ে যাবে মেয়ে, তবু আমার সিম শেষ হবে না। ওকে, তাহলে দেখা যাক। বলেই ফোন কেটে পুনরায় ব্লক করে দিল। মুচকি হেসে ফোনটাকে নিয়ে শুয়ে রইল পরশের পরবর্তী কলের আশায়। কিন্তু তাকে হতাশ করে 10 মিনিটের মাথাতেও কোনো কল এলো না। 15 মিনিটের মাথাতেই টুং করে একটা মেসেজ এলো। দ্রুত নিচে এসো, আমি তোমাদের বাড়ির পেছনে আছি, আম গাছটার নিচে। মেসেজ পড়তেই স্তব্ধ হয়ে গেল স্পর্শী। দ্রুত গতিতে কল করলো পরশের নাম্বারে। সাথে সাথেই ওপাশ থেকে রিসিভড হলো। কি সমস্যা? ফোন করেছে কেন? নিচে আছো, দ্রুত, খুব মশা এখানে। পরশের কথা শুনে কথার খই হারিয়ে ফেলল স্পর্শী। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি পাগল? আপনি বাড়িতে আসছেন কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঝামেলা বাঁধার আগে এক্ষুনি ওখান থেকে যান। শুনল না পরশ, খামখেয়ালি কণ্ঠে বলল, তুমি আসবে কিনা তাই বলো, নইলে কিন্তু আমি একদম গেটের সামনে গিয়ে দাঁড়াবো। একটু থেমে, আরে মাত্র 5 মিনিট, আসো তো, আসো। উত্তেজিত হয়ে গেল স্পর্শী। অনুরোধের সুরে বলল, আরে আপনি বুঝতে চাইছেন না কেন? আমি বাড়িতে নেই, আমি ঢাকা চলে আসছি সকালে। এখন আপনি ওখানে থাকলে আমার ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। আবার সন্দেহটা সত্যিতে পরিণত হবে। আমার চরিত্রে নতুন করে কলঙ্ক লাগানো ছাড়া আপনার আর কোনো কাজ নেই না? প্লিজ, কেউ দেখার আগে ওখান থেকে বের হন এক্ষুনি। স্তব্ধ হয়ে গেল পরশ। অবাকের সুরে বলল, তুমি ঢাকায় গেছো মানে? হুট করে ওখানে গেলে কেন? কি হচ্ছে স্পর্শিয়া, আমাকে বলো। তুমি সকালে আমার সাথে ওরকম ব্যাপার কেন করলে? আর বাড়ি বা ছেড়েছো কেন? নিশ্চুপ রয়ে শুয়ে রইল স্পর্শী। ফোনের অপর প্রান্ত হতে একের পর এক জিজ্ঞেস করেই যাচ্ছে পরশ। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর বলল, ঝামেলা হয়েছে, তাই চলে এসেছি মাকে নিয়ে। পরক্ষণেই ভ্রু কুচকে ফেলল, ঝাড়ি মেরে বলল, আজব তো, আমার ফ্যামিলিতে যাই হয়ে যাক না কেন সেটা আমি আপনাকে কেন বলবো? কে আপনি? শুনুন, সর্দার বাড়ির ত্রিসীমানায়ও আর যাবেন না, এতে ক্ষতি আপনারই হবে। আর আমাকে আর কখনো ফোন দিবেন না। একটা কথা মনে রাখবেন, যা হয়েছে সব আপনার জন্য। আপনি আমাকে লোকমুখী সস্তা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবার স্বপ্ন তো পূরণ হয়েছে, দয়া করে এবার ছেড়ে দিন। আমি তোমার সাথে দেখা করতে চাই স্পর্শিয়া, একটু আসবে প্লিজ। ফোনের অপর প্রান্ত থেকে এমন ক্লান্তি মাখানো কণ্ঠে মিনতি শুনতেই চমকে গেল স্পর্শী। বিরক্তি নিয়ে বলল, আপনি কি পাগল? আরে বললাম না আমি বাড়িতে নেই, ঢাকায় আসছি। কাল রাতেই তো বললাম। আবার কোন আক্কেলে দেখা করতে চাইছেন? এই 1 মিনিট, আপনি আবার সর্দার বাড়ির দিকে যাননি তো? ঠোঁট দুটো গোল করে শ্বাস নিল পরশ। মুখের গরম নিঃশ্বাসটুকু নিঃসরণ করলো বাতাসে। শার্টের বুকের কাছ থেকে দুটো বোতাম খুলে দিল। একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সিটে গা হেলিয়ে ফোনটাকে বাম কান থেকে ডান কানের দিকে নিল।
আমি ঢাকে আছি স্পর্শিয়া, চিন্তা করার কোনো কারণ নেই। তোমার সাথে দেখা করতে চাইছে, একটু কি আসবে? হতভম্ব হয়ে ফোনের দিকে তাকালো। ঘড়ির কাঁটায় বিকেল 4টে মাত্র। কাল রাতেও কথা হয়েছে। এই লোক এত তাড়াতাড়ি ঢাকায় কি করছে? সকালে এসেছে কি? আচ্ছা, কি কারণে আসতে পারে? তার কাছে কি আদেও? চোখ দুটো কুঁচকে বন্ধ করে ফেলল স্পর্শী। ছাঝালো স্বরে বলল, আপনি ঢাকায় কি করছেন, কেন এসেছেন, আর আমি দেখাই বা কেন করব আপনার সাথে? বাম ভ্রু কুঁচকে ফেলল পরশ। টিটকিরি মেরে বলল, তুমি কি ভেবেছ তোমার সাথে দেখা করতে এত দূর এসছে? নিজেকে এতটা স্পেশাল মনে করো না। তোমার থেকে অতি স্পেশাল কিছু এই ঢাকাতে আছে, যেটা একদম ব্যক্তিগত। সেজন্যই আসলাম। ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তা আসলে আসতে পারো, নইলে আমি যাচ্ছি। যতটা অপমান না গায়ে লেগেছে তার থেকেও বেশি অবাক হয়েছে স্পর্শী। মস্তিষ্কের মধ্যে ক্রমাগত সার্কেলের মতো ঘুরছে দুটি শব্দ, অতি স্পেশাল। কি এটা? কোনো মেয়ের কি ইঙ্গিত দিচ্ছে পরশ শিকদার? তাহলে তার কোনো গার্লফ্রেন্ড আছে এই ঢাকাতে, যার কারণে এত দূর থেকে এলো? সারাটা দিন সেই মেয়ের সাথে টাইম স্পেন্ড করে এখন তাকে ডাকছে। উফ, না না না, এমন কিচ্ছু না। এমন তো হবার কথা নয়। যতটা কাছ থেকে লোকটাকে দেখা হয়েছে তাতে যে তার গার্লফ্রেন্ড আছে এটা বোঝা যায়নি। তার গার্লফ্রেন্ড থাকতেই পারে না। এই লোকের সাথে প্রেম করবে কে? স্পর্শী সাদা সিধা বলেই যা দু একটা কথা বলে। আমি আপনার সাথে দেখা করতে চাইছি না। কপাল কুঁচকে ফেলল পরশ। বলল, ওকে, তাহলে আমি যাচ্ছি, বাই। এমন একটা উত্তেজনা কাজ করলো স্পর্শীর মনে। তড়িৎ গতিতে বলে উঠল, শুনুন, শুনছি। আপনি আছেন কোথায়? এই তো রেডিও কলোনি ওভারব্রিজের পাশে, প্যাসিফিক গার্মেন্টসটার সামনেই। প্যাসিফিক গার্মেন্টসটার সামনেই গাড়ি পার্ক করা। উত্তর দিল না স্পর্শী। আস্তে করে ফোনটা কেটে জামাটা বদলে নিল। আচ্ছা, এমনও তো হতে পারে গার্লফ্রেন্ড নিয়েই ঘুরতে আসছে এখানে, আর সেটা স্পর্শীকে দেখাতে চাই সে। দেখবে, অবশ্যই দেখবে স্পর্শী। কোন সুন্দরী রমণী এই গুন্ডা লোকের সাথে প্রেম করতে বেরিয়েছে। এই যে এখানে এসো। ব্রিজের উপর থেকে কথার স্বর ভেসে আসতেই দ্রুত গতিতে সেদিকে উঠল স্পর্শী। অবাক হয়ে সিঁড়ি পার হতে লাগলো। একটা মেয়ে পরশের পাশেই দাঁড়িয়ে আছে হাসি মুখে। ওহ গড, সিঁড়িগুলো যেন পিচ্ছিল হয়ে উঠছে ক্রমশ। পাগুলো এক্ষুনি পিছলে পড়ে যাবে রাস্তায়। হয়তো গড়িয়ে পড়ার সাথে সাথেই কোনো বাস এসে চাপা দিয়ে চলে যাবে। এই মেয়ে, পাগল নাকি তুমি? এত বড় বড় সিঁড়ি চোখ লাগে না? আরেকটু হলে তো পড়ে যাচ্ছিলে। পরশ স্পর্শের হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে। চোখ দুটো বার কয়েক ডোলে সামনে তাকালো। মেয়েটা দূরেই আর একটা ছেলের সাথে হাসি মুখে আইসক্রিম খাচ্ছে। ও শিট, কি না কি ভেবে ফেলেছিল সে। নিজেকে সামলে নিয়ে কার্নিশে গিয়ে দাঁড়ালো। দূর থেকে দূরের সারিবদ্ধ চলন্ত বাসগুলো দেখা যাচ্ছে। লোহার পাইপলাইন ধরে হেলান দিল স্পর্শী। একটা ভ্রু উঁচিয়ে পরশকে বলল, ডেকেছেন কেন? দ্রুত বলুন, ব্যস্ত আমি। নিজেকে সাজিয়ে নিল পরশ। স্পর্শীর পাশে দাঁড়িয়ে সেও তাকালো নিচের রাস্তার দিকে। শান্ত কণ্ঠে বলল, দেখো, আমি হেয়ালি করতে পারি না। যেটা বলছি কাইন্ডলি মন দিয়ে শোনো। দেখো, তুমি আমি কেউই দায়ী নই, কিন্তু তাও প্রতিনিয়ত আড়ালে অপমানিত হতে হচ্ছে। এই আজকে আসার সময় কানে গেল, চায়ের দোকানে এক বৃদ্ধ লোক বলছিল আমাদের নিয়ে। বলে, এমন মডার্ন যুগ, বড়লোকের ক্ষমতাধারী ছেলেমেয়েরা যা খুশি তাই করতে পারে। এই তো কদিন আগেই গিয়ে কক্সবাজার ঘুরেছে, একসাথে থেকেছে, আবার সেই বাড়ি এসে যেছে। অথচ এখানে গরিব ছেলেমেয়ে হলে কবে গ্রামবাসী ধরে জোর করে বিয়ে পড়িয়ে দিত। তাছাড়াও অনেক লোক অনেক ধরনের কথা বলছে, ঝামেলার পর ঝামেলা হচ্ছে। থামলো পরশ। স্পর্শের দিকে তাকিয়ে দেখলো সে এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। শান্ত কণ্ঠে বলল, স্পর্শিয়া, চলো না বিয়েটা করে নি। স্নিগ্ধ নয়নে পরশের দিকে তাকালো। আন্দাজও করতে পারেনি পরশ এমন কোনো অফার করবে। শান্ত কণ্ঠে বলল, বিয়েটা কি গ্রামবাসীর তিক্ত কথার কারণে? অস্বস্তিতে পড়ল পরশ। আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিছুটা সেরকমই। সরি মিস্টার শিকদার, স্পর্শিয়া সর্দার লোকের কথার ধার ধারে না, আর না তো ওগুলো কানে নিয়ে বসে থাকে।
আর এইসব ভিত্তিহীন কথার উপর ভিত্তি করে কোনো সম্পর্কে জড়ানো তো কল্পনাও করে না। নিজের উপর রাগ লাগলো পরশের। উফ, স্পর্শিয়া কি তার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চেয়েছিল? এরকমই হবে হয়তো। ধুর, কোন আক্কেলে গ্রামবাসীর অজুহাত দিতে গেল। আমতা আমতা করে বলল, তাহলে স্বাভাবিকভাবে বিয়েটা করতে চাইছিলাম আগে। এমন প্রশ্নের সম্মুখে কিছুটা বিব্রত হলো স্পর্শী। না, সে কিছুতেই হার মানবে না। এই লোক যদি নিজে থেকে নত না হয় তাহলে সে কেন হবে? এরপর সারাটা জীবন খোঁটা দিতে দিতে পার করে দিবে। বলবে, তুমি বিয়েতে রাজি হয়েছিলে আগে, নইলে কি বিয়ে করতাম আমি? ভাবতে ভাবতেই ভেঙচি কাটলো স্পর্শী। পরশ উকি দিয়ে মুখের দিকে তাকালো, বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? ঝাড়ি মেরে বলল, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার, তাই দয়া করে এসব উদ্ভট কথা আর বলবেন না। আসি। হা হয়ে গেল পরশ। এক্সকিউজ মি, এই মেয়ে, তোমার কি মনে হয় কথাগুলো আমি সিরিয়াসলি বলছি? গাধা, তোমার মতো মেয়েকে প্রজাতির কোনো ছেলে বিয়ে করার প্রস্তাব দেবে? কোনো ভদ্র ঘরের এমপি না। আর এই বিয়ে সম্পর্কে ভাবাই তো হাস্যকর। তোমার মতো একটা ঝগড়ুটে গন্ডি বখাটে মেয়েকে বিয়ে করে আমার শান্তশিষ্ট রুমটাকে কি রেসলিং স্টেজ বানাবো নাকি? পাগলে পাইছে আমারে। অপমানে থমথমে হয়ে গেল স্পর্শীর মুখ। হেয়ালি করে বলল, আরে আশ্চর্য ব্যাপার তো, আমি কখন বললাম কথাটা সিরিয়াসলি নিয়েছি? আমি তো বরং মজা পেয়েছি। আপনার মতো জোকারের মুখ থেকে এর থেকে আর কি হাস্যকর কথা শোনা যেতে পারে? হেয়ালি করে বলল। মুখের মাস্কটা আর একটু ভালো করে পরে নিল পরশ। আশেপাশে তাকিয়ে দেখে নিল লোকেদের উপস্থিতি। ড্রাইভার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছেও। পাত্তা দিল না পরশ। আয়েশ করে হেলান দিয়ে বলল, তুমি কি জানো তুমি খুব ভয়ঙ্কর মহিলা? কোনো ছেলে স্বেচ্ছায় তোমাকে বিয়ে করবে? আমার তো মনে হয় না। আমার আদৌ বিয়ে হবে কিনা সেটা ভেবেই রাতে আমার ঘুম হয় না। ও মা, তাই? ইস, না ঘুমাতে ঘুমাতে বেচারা একদম শুকিয়ে গেছে। স্টুপিড। জানেন, আমি একটা তুড়ি বাজালেও পেছনের ছেলেদের লাইন লেগে যাবে। হেসে দিল পরশ, ব্যঙ্গ করে বলল। আপাতত বাস ড্রাইভারদের লাইন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। দাঁতে দাঁত চেপে ধরল স্পর্শী, বলল। অসভ্য। কপাল কুঁচকালো পরশ। তোমার সাথে কি এমন অসভ্যতা করেছে? একটা হাত করিনি পর্যন্ত, আর তুমি আমায় এই খেতাব দিয়ে দিচ্ছ? এটা ঠিক না। কোনো মহৎ কাজ না করা অবধি কাউকে কোনো খেতাব দেওয়া উচিত না। তবে তুমি চাইলে এক্ষুনি মহৎ কাজটা আমি করে দিতে পারি। মুহূর্তেই দুপা পিছিয়ে গেল স্পর্শী। চোখ দুটো রাঙিয়ে বলল, এই এই, একদম না। হাত পা ভেঙে এই ব্রিজের উপর ফেলে রাখবো, তখন বসে বসে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় পাবেন না। আমলে নিল না পরশ। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, করতেই পারো, এটা তোমার কাছে অসম্ভব কিছু না। ডাকাত বংশের তো, একটু আধটু কাটাছেড়া না চড়ালে তো বংশের নাক কাটা যাবে। গা চলে গেল স্পর্শীর। বাড়ি মেরে বলল, স্টুপিড। আমাকে আর ফোন দিবেন না। মাথা নাড়িয়ে সাই জানালো পরশ। আমাকে আর মেসেজও দিবেন না। এই পর্যায়েও মাথা নাড়িয়ে পরশ বলল। ওকে, দেব না। মুখটাকে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। মানে? ঠোঁট টিপে হাসলো পরশ। সিরিয়াস কণ্ঠে বলল, কেন? তুমি কি চাইছো আমি তোমাকে কল করি? স্পর্শী অবাক হলো। এই লোক কাল রাতেও ফোন না ধরার জন্যে পাগল হয়ে গেল, আর এখন কোনো হুঁশই নেই। নিশ্চয়ই অন্য কাউকে পেয়েছে। 100% শিওর এই লোক নতুন কোনো মেয়ে পেয়েছে। পাবেই তো, ছুকছুকো স্বভাবের তো এরা। বিড়বিড় করে বলল। স্টুপিড। এরপর দ্রুত পায়ে এগোতে লাগলো সিঁড়ির দিকে। কয়েক পা জোর দিয়ে হাঁটার পরেই কদম ছোট হয়ে গেল। ডাকছে না কেউ, তাকে পেছন থেকে ডাকছে না। রাগে সারা গা জ্বলে যাচ্ছে। অদ্ভুত, এই লোক এত বদলালো কিভাবে? এই শুনুন। এবারে আর হাসি আটকাতে পারল না। অন্যদিকে ঘুরে হেসে দিল পরশ। এরপর মুখটাকে গম্ভীর করে বলল, হ্যাঁ বলো। কি বলবে স্পর্শী? ইস, নির্লজ্জের মতো আবার ডাক দিল কেন? কতটা দূরে গেছিল সে, অথচ এখন দেখো পা দুটো নির্লজ্জের মতো এগোচ্ছে তার দিকে। নিজেকে সামলে থমথমে গলায় বলল, আপনার ভাই ফোন দিয়েছিল। না, তোমার বোন কে দিয়েছিল? রেগে গেল স্পর্শী। অন্যদিকে ফিরে অভিমান চরিত গলায় বলল,
খবরদার এই প্রশ্ন করবেন না। আমার কোনো বোন নেই, আমার কেউ নেই। যারা পালিয়েছে তারা হলো আপনার ভাই আর আপনার ভাইয়ের বউ। ও আচ্ছা, কল দেয়নি, তবে মেসেজ করেছিল। আতকে উঠল স্পর্শী, দ্রুত কণ্ঠে বলল, কি বলেছে মেসেজে? আরে আজব তো, আমাদের ফ্যামিলির ব্যাপারে তোমাকে কেন শেয়ার করব? আমার ভাই আর ভাইয়ের বউ মেসেজ দিয়েছে, এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যাপার, শেয়ার করতে পারছি না বলে দুঃখিত। চোখ রাঙিয়ে অন্যদিকে তাকালো, ধমক দিয়ে বলল, এই সরুন তো, এখান থেকে স্টুপিড যাচ্ছেন না কেন? এটা তোমাদের? চমকে গেল স্পর্শী, বুঝল না কিছুই। চোখ দুটো ছোট ছোট করে বলল, কোনটা? দাঁতগুলো মেলে হেসে দিল পরশ। কেন এই ওভারব্রিজটা এক্ষুনি যে বললে চলে যেতে, ভাবলাম হয়তো মালিকানা তোমাদের। গা জ্বলে গেল স্পর্শীর, থমথম করে হেঁটে গেল সামনের দিকে। পরশ আলতো চিৎকার করে বলল, শোনো, একটা ট্রিট কিন্তু নিতে পারো আমার থেকে। আজ প্রায় কতদিন পর গার্লফ্রেন্ডকে মন ভরে দেখছে। একবার রাগ নিয়ে পেছনে তাকিয়ে পুনরায় মুখ ঝামটা দিয়ে হেঁটে নেমে গেল স্পর্শী। বিড়বিড় করে বলল, তোর ট্রিট তুই গেল শালার জঙ্গলি। হাসতে হাসতে গাড়িতে উঠল পরশ। আজকের পরিকল্পনা অন্য কিছু থাকলেও সেটা পরিস্থিতি পাল্টাতে দিয়েছে। পরিকল্পনা ছিল স্পর্শীকে বিয়ের ব্যাপারে বুঝিয়ে বলবে এবং সে রাজি হলেই সাথে সাথে কোর্ট ম্যারেজ করবে। এমনকি কাগজপত্রও নিয়ে এসেছিল সাথে। কিন্তু এই জ্বালাময়ী রমণীর খামখেয়ালিপনায় পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে ফেলে। এই মেয়ের সামনে বেশি দুর্বল হওয়া যাবে না, এতে সে এক প্রকার মূল্যহীন হয়ে যাবে। ভাই তো সচরাচর হাসেন না, আজকে তো এখনো হাসি থামছেই না। ঠোঁট এলিয়ে আবারও হাসলো পরশ, পিঠে চাপড় মেরে বলল, জানো তো জানার ভাই, এক একটা মানুষের কিছু ব্যক্তিগত মানুষ থাকে যাদেরকে দেখলেই মন ভালো হয়ে যায়, ঠোঁটে অটোমেটিক হাসি চলে আসে। ভাই তো চালটা ভালোই চালছেন। শামসুল সর্দারে দুর্বল করার লাইগা তার দুইটা মেয়েই যথেষ্ট। একজন রে তো পাবেল ভাই নিল, আর বাকিজন এখন আপনার। পরশ নড়ে চড়ে বসলো। এমন কিছু পরিকল্পনা নেই, আর শামসুল সর্দারকে দুর্বল করার কোনো প্রয়োজনই আমার নেই, কারণ যতক্ষণ জনগণ আমার সাথে আছে ততক্ষণ আমি শক্তিশালী। আর তাছাড়াও মেয়েরা বাবার দুর্বলতা হয় না, এটা আলাদা একটা শক্তি। আচ্ছা, একটা কথা বলো, যদি তোমার বউ এখান থেকে যাওয়ার পরে রেগে মেগে কান্নাকাটি করে বলে তুমি আর পরশ শেখদার ড্রাইভারের চাকরি করতে পারবে না, অন্য কিছু করো, তাহলে আমি তোমার সংসার করবো না। ঢোক গিলল জয়নাল, বলল, ভাই মাফ করবেন, আমার আপনার চাকরি ছাড়তেই হবে, নইলে কল্লা থাকবে না। পুনরায় কাঁধে চাপড় মেরে পরশ বলল, তাহলে কি করবে? এটাই বোঝাইতে চাইছে। ধরো এই মেয়ে আমার ঘরের বউ, আমি ঘুমিয়ে আছে, হুট করে বউটি নিয়ে আমার গলায় ধরে বিভৎস কণ্ঠে বলল, তুমি আমার বাবার বিরুদ্ধে তোমার দলীয় লোক পাঠাতে পারবে না, নইলে মাথাটা এখন আলাদা করে দেব। তখন খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে ভাই। হ্যাঁ, সেটাই তো বোঝাতে চাইছে। দুর্বল আমি শামসুল সর্দারকে করছে নাকি সে আমাকে করেছে, কিছু বুঝতে পারছি না। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। তা ভাই কতদিনের প্রেম করছেন? স্টুপিডের মতো কথা কেন বলছো? প্রেম করছে না তো, আপাতত ঝগড়া করছে। প্রেম হলেও হতে পারে। ভাই তো ম্যাডামের মতো স্টুপিড বললেন, ম্যাডামও যাওয়ার সময় বিড়বিড় কইরা স্টুপিড বলল। কৌতূহল নিয়ে তাকালো পরশ, বলল, আর কি বলছিল তোমার ম্যাডাম? তা তো জানি না, শুধু স্টুপিডটুকুই শুনছি। আপনাকে না বলেছিলাম আমার নাম্বারে ফোন বা মেসেজ কিছুই করবেন না, তাহলে আবার কেন এই রাতে 11টার সময় কল করেছেন? ফোন রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে এমন ঝাঝালো কণ্ঠস্বর ভেসে আসলো, অবাক হলো না পরশ। কারণ সে যে মানবীকে কল করেছে তিনি অত্যন্ত ভদ্র সম্প্রদায়ের বান্দা, যিনি তার মধুর কণ্ঠস্বর কাউকে শোনাতে দ্বিধাবোধ করেন না। আর রীতিমতো এই ধমক শুনতেই এখন এই বেহায়া এমপির ভালো লাগে। তিনি সারাদিনের কাজ শেষে ক্লান্ত বিছানায় শুয়ে এই ধমক শোনার প্রত্যাশা করেছিলেন এবং এতে তার মন প্রাণ দুটোই সন্তুষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না? কিছু হলেই খ্যাচ করে ওঠো। তোমার এই খামখেয়ালি পড়ার জন্য আজ আমার এই অবস্থা।
নইলে আজকে বিয়ে শেষে এখন আমরা বাসের ঘরে থাকতাম। চোখ দুটো বড় বড় হয়ে গেল স্পর্শীর, কানের মধ্যে কেমন ঝনঝন করে উঠল। ফোনটাকে নিচ থেকে দূরে সরিয়ে বিছানার উপর রাখলো। ধীর কণ্ঠে বলল, আপনি এই অসভ্য মার্কা কথা বলার জন্য আমাকে মাঝরাতে কল করেছেন? হুম, না তো, আমি তো ভদ্রভাবেই বলছিলাম, তুমি তো অভদ্র করে তুলছ। যাই হোক, 2 মিনিট একটু কথা বলবো, কাইন্ডলি চুপ করে শুনবে, নাকি তেলের মতো ছিটকে উঠবে? বলুন, কি বলবেন? শোয়া থেকে উঠে বসলো পরশ, বালিশ কোলের উপর রেখে শান্ত কণ্ঠে বলল, দেখো, ওরা দুজন দুজনকে পছন্দ করে বলেই সবার অগোচর বিয়ে করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ওরা এখনো ভয় পাচ্ছে, সেজন্যই পালিয়ে বেড়াচ্ছে। তবে আমার মনে হচ্ছে ওরা যদি দেখে আমরা দুজন স্বাভাবিক আছে, একসাথে আছে, তাহলে ভয়টা কাটবে। তখন না হয় বাড়ি আসার জন্য বললে চলে আসবে। স্পর্শিয়া, শুনছো? বলুন। ঢোক গিলল পরশ, নিজেকে সাজিয়ে নিয়ে কণ্ঠকে খাদে নামালো। আমার মনে হচ্ছে আমি দিন দিন তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। জানি এটা মোটেও সঠিক নয়, এই অনুভূতি তো আমার মনে আসা উচিত নয়, কিন্তু আমি নিরুপায়। আমার সাধ্যে থাকলে নিজেকে অবশ্যই কন্ট্রোল করতাম। একটু থেমে, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমায় খুব অপছন্দ করো? ঠোঁট টিপে হাসলো স্পর্শী, ধীর গলায় বলল, সেরকম কোনো ব্যাপার না। আর আপনি আমার উপর দুর্বল হবেন কেন? আপনার তো গার্লফ্রেন্ড আছে, যার সাথে সেই পিরোজপুর থেকে ঢাকায় আসলেন। জিভ দিয়ে ঠোঁট ভেজালো পরশ, আমতা আমতা করে বলল, মজা করেছে, আমি আমার পার্সোনাল কিছু কাজে গেছিলাম, তোমাকে রাগানোর জন্য এসে বলেছিলাম। আয়েশ করে বিছানায় বসলো স্পর্শী। সে জানতো পরশ শিকদার তাকে মিথ্যে বলছে, রাগানোর জন্য এমন সব উল্টো মেয়ে ঘটিত ঘটনা বলছে যাতে সে উত্তেজিত হয়ে যায়। নিজেকে অনর্গল সামলানোর প্রয়াস করেও সামলাতে পারেনি সে। এই হিংসায় জ্বলে পুড়ে পরাজিত হয়ে ঠিকই ফিরে এসেছে। এই 1 মিনিট, পরশ শিকদার তাকে রাগানোর জন্যে মেয়ে ঘটিত কথাবার্তা কেন বলবে তার সামনে? সে কি আদেও টের পেয়ে গেছে স্পর্শিয়া সর্দারও তার প্রতি দুর্বল? না 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 না, এমনটা তো মোটেই হতে দেওয়া যাবে না। এটা বিশাল বড় অপরাধ। নিজেকে সাজিয়ে ফোনটাকে পুনরায় কানে নিল, কণ্ঠকে গম্ভীর শয্যায় শায়িত করে কঠিন শব্দগুলো প্রয়োগ করলো। দেখুন মিস্টার শিকদার, আপনার সাথে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, সেখানে প্রেম ঘটিত তো দূরের কথা। অতএব আপনি যদি আমাকে রাগানোর উদ্দেশ্য নিয়ে কোনো মেয়ে ঘটিত ঘটনা বলে থাকেন, তাহলে শুনুন, স্পর্শিয়া সর্দার মোটেই জেলাস নয়, আর না তো রাগ করেছে। আপনি আমাকে পছন্দ করতেই পারেন, এটা স্বাভাবিক। আমার কাছে এই ভালো লাগার কথা প্রকাশ করা আরও স্বাভাবিক, কিন্তু এর বিনিময়ে আমার থেকে কোনো পজিটিভ উত্তর পাওয়ার কথা অস্বাভাবিক। আমি আপনাকে অপছন্দ করি না, এর মানে এটা নয় যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, আপনার প্রতি দুর্বল, এটা ভাবা বোকামি। শুনুন, যেহেতু ঘটনাটা এত দূর গড়িয়েছে, তাই আমি আপনাকে সত্যিটা বলতেই পারি। অবাক হয়ে ফোন কানে নিয়ে অপেক্ষায় রইল পরশ। তার বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। কি সত্যি? সত্যি মানে এটাই যে আমি অলরেডি রিলেশনে আছি, আর আমাদের সম্পর্কের বয়সও আজ প্রায় 5 বছর। ওর নাম রাহুল, আমার কলেজ ফ্রেন্ড ছিল। সাভার ন্যাশনাল কলেজেই আমরা একসাথে পড়েছিলাম। ওই সময় থেকেই সম্পর্ক, ইনফ্যাক্ট এখনও আছে। তবে ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমারই ব্যাচমেট। ইনশাল্লাহ আমরা সামনে মাসেই বিয়ে করতে যাচ্ছি। এর আগেই করতাম, কিন্তু সমস্যা ছিল, ওর কোনো চাকরি ছিল না, তাই জন্য ফ্যামিলিকে জানায়নি। এখনও যে খুব ভালো চাকরি করে তা না, তবে যা করে তাতে বিয়ের পর আমাদের সংসার খুব ভালো চলবে। ও খুব বিশ্বাসী। আপনার সাথে ছবিগুলো ভাইরাল হওয়ার পরেও ও আমাকে বিশ্বাস করেছে। এমন একজন মানুষকে আমি ঠকাই কিভাবে বলুন? ফোনটা আস্তে করে কেটে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। পরক্ষণেই কলেজ লাইফের একটা দলভিত্তিক ছবিকে কাট করে রাহুলও তার ছবি এডিট করে নিল, যেখানে স্পর্শীর কিশোরী বয়সের শাড়ি পরা হাস্য উজ্জ্বল ছবি, আর পাশেই রাহুলের হাসি মাখা মুখ। ঠোঁট টিপে আস্তে করে হোয়াটসঅ্যাপে ঢুকলো, টুক করে ছবিটা সেন্ড করে নিচে লিখলো, এটা আমাদের কলেজ শেষের ছবি।
2 মিনিটের মধ্যেই ওপাশ থেকে কল এলো পুনরায়। স্পর্শী কানে নিয়ে চুপ করে তাকিয়ে রইল পরশের রিয়াকশনের আশায়, কিন্তু তাকে হতাশ করে দিয়ে চুপটি করে রইল পরশ। মিনিট খানেক যেতেই স্পর্শী হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। নিরাপত্তা ভেঙে এবার শান্ত ভাঙা কণ্ঠের স্বর ভেসে আসলো। চমকে গেল স্পর্শী। তুমি কি আমার সাথে মজা করছো স্পর্শিয়া? তোমার কি মনে হচ্ছে আমি আমার দুর্বলতাটাকে তোমার কাছে প্রকাশ করেছি বলে আমি অসহায়? আমাকে নিয়ে মজা ওড়াবে, অপমান করবে, যেমন সে তাই করবে? তোমার কি মনে হচ্ছে না আমি একজন এমপি হয়ে নিজের অনুভূতিটাকে, দুর্বলতাকে ব্যক্তিত্বের বাইরে গিয়ে তোমার সামনে প্রকাশ করছে বলে তুমি রীতিমতোই তোমার ব্যক্তিত্বের বাইরে গিয়ে আমাকে অপমান করছো? এবারে খানিকটা চুপসে গেল স্পর্শী, মিনমিনে কণ্ঠে বলল, সেরকম কিছু নয়, আমি মজা করছি। ওকে ফাইন, তুমি হয়তো বিরক্ত হচ্ছ। কথাগুলো আগে বললে দ্রুত সমাধান হয়ে যেত। রাখছে, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, তোমার পছন্দ আছে, বেশ স্মার্ট ছেলেটা। বাই। শ্বাস নিতে ক্রমশ কষ্ট হচ্ছে, নিঃশ্বাসগুলো যেন একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। ফোনটাকে সুইচ অফ করে বারান্দার দিকে গেল, সিগারেট ধরিয়ে টানতে লাগলো স্বয়ংক্রিয়ভাবে। ধোঁয়াগুলো যেন মেঘের সাথে আলিঙ্গন করছে। আকাশটা আজ বড্ড মেঘলা। সেদিকে তাকিয়ে ব্যর্থতার হাসি দিল, সাথে সাথেই মেঘের বিশাল গর্জন, যেন পরশকে উপহাস করছে তারা। সে তাকে বোঝাতে পারেনি নিজের অনুভূতি, হয়তো তার হৃদয় অবধি অন্য কোনো পুরুষের জন্যে পৌঁছতে পারেনি। তৃতীয় পক্ষ হাসলো আবারও, ওদের মধ্যে তৃতীয় পক্ষ পরশ নিজেই। যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে নিল। মুহূর্তেই ভেসে এলো স্পর্শীর মুখ। সেই প্রথম দেখা থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘটনাতেই স্পর্শী তাকে অবজ্ঞা, অবহেলা, অপমান করে গেছে। আর সে বোকার মতো সেসবে ভালোবাসা খুঁজে গেছে। হঠাৎ ঝুম করে বৃষ্টি চলে এলো। পরশ সরল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। একটু স্বস্তির প্রয়োজন, ভুলটাকে শুধরে নেওয়ার জন্য কিছু স্নিগ্ধ স্পর্শের প্রয়োজন। আর সেই স্পর্শগুলো বৃষ্টির ফোঁটা হলে মন্দ হয় না। সারা রাত একটানা বৃষ্টির পর সকালের পরিবেশটা ভীষণ চঞ্চল। ফুল পাতার রঙগুলো স্পষ্ট হয়ে প্রকৃতি মেতে উঠেছে রঙ্গলীলায়। 8:30 বেজে গেছে। পার্টি অফিসে যাওয়ার প্রয়োজনে গত কয়েকদিনে অনেক অবহেলা করা হয়েছে। সদ্য নির্বাচিত দায়িত্বে অবহেলা জনগণ বরদাস্ত করবে না। জীবনটাকে একটু সাজানো প্রয়োজন। প্রায় 30 বছরে পা রাখবে আর কিছু মাস পরে। এখনো জীবনটা কেমন রুক্ষ, কোনো শান্তি নেই, কেমন যন্ত্রের মতো বাইরে যাচ্ছে আর দায়িত্ব পালন করছে। এবারে কিছু পরিবর্তন করা দরকার, যাতে নিরে ফিরে আসার টান থাকে। সিঁড়ি দিয়ে ত্রস্ত পায়ে নিচে নামলো পরশ। গায়ে কেমন জ্বর অনুভূত হচ্ছে, মাথাটাও কেমন ওজন হয়ে গেছে। জ্বর হবে? হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সারা রাত না ঘুমিয়ে বৃষ্টির মধ্যে দেবদাসের মতো বিচ্ছেদের যন্ত্রণা নিঃশেষ করলে তো আর ঠান্ডা মায়া দেখাবে না। সে ঠিকই চলে আসবে। টেবিলে মা, বাবা, চাচা আর প্রেমা বসে খাচ্ছে। চেয়ার টেনে বসে নিজের খাবার নিল। ধীরে ধীরে টুকটাক আলোচনা শুরু হলো। সামনের রাজনীতি নিয়ে, পাভেলের খোঁজ নিয়ে। পরশ ধীর কণ্ঠে উত্তর দিতে লাগলো। খাওয়ার মাঝামাঝি সময়ে আলতো কেশে সবার আকর্ষণ নিল। শান্ত কণ্ঠে বলল, আব্বু, আমি বিয়ে করতে চাইছি। তড়িৎ গতিতে সবাই তাকালো পরশের দিকে। পিয়াসা ছুটে এলো ছেলের দিকে, কপালে গায়ে হাত রাখতেই বলল, তোর তো জ্বর উঠবে মনে হচ্ছে, এই জন্যই উদ্ভট কথা বুঝিস বাপ। সিরিয়াস ভঙ্গিতে মায়ের দিকে তাকালো পরশ। আম্মু, আমি মজা করছি না, কথাগুলোকে সিরিয়াসভাবে নিতে শেখো। স্ত্রীকে ইশারা দিয়ে থামতে বলল আমজাদ শিকদার। পরশের দিকে তাকিয়ে বলল, বলো। আমার মনে হচ্ছে লাইফ গোছাতে যথেষ্ট সময় নিয়ে ফেলেছি আমি, এখন বিয়ে করা উচিত। তোমরা কোনো ঘটককে বলে রাখো, তবে হ্যাঁ, পূর্বের কথা মাথায় আনবে না। পরপর ফুপিকে দুবার কষ্টবার দেওয়া হয়েছে। আমি চাই না এসব প্রভাব পূর্বের উপর পড়ুক। মেয়ে দেখার দায়িত্ব তোমাদের উপরে ফেললাম। যত দ্রুত সম্ভব আমি বিয়ে করব, কাল হোক বা 2 দিন পর, কিন্তু খুব দ্রুত। আর একটা কথা মাথায় রেখো, মেয়ের বয়স যেন 21-এর নিচে না হয়, আর বিয়ের আগে যেন কোনো সম্পর্ক না থাকে। ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। আমি বাড়ি এসে যেন আপডেট নিউজ পাই।
খাওয়া শেষ, হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। ধুম করে চেয়ারে বসে অবাক নয়নে তাকিয়ে রইল পিয়াসা। সারা রাত শেষ, সকাল গিয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তাও কোনো ফোন এলো না স্পর্শীর নাম্বারে। কি অদ্ভুত, রাত বাজে প্রায় 9টা। এই নিয়ে প্রতি 10 মিনিট পর পর ফোনটা চেক করা হয়েছে, কিন্তু পরশের নাম্বার তো দূর, কোনো অচেনা নাম্বার থেকেও মেসেজ বা কল আসেনি। এই পর্যায়ে ধৈর্যহারা হওয়ার উপক্রম। উনি কি সত্যিই বিশ্বাস করলো? হতেই পারে, যেহেতু ছবি সহ পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই বিশ্বাস করেছে। আচ্ছা, সে কি এখন দেবদাস হয়ে বসে আছে, নাকি উল্টে খুশি হচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। কথা না বলা পর্যন্ত বোঝা সম্ভব নয়। ভাবতেই কল করলো স্পর্শী, কিন্তু তাকে হতাশ করে ওপাশ থেকে নম্বর বন্ধ বলছে। রাগ লাগলো ভীষণ, কিন্তু এই রাগকে বেশিক্ষণ টেকাতে পারলো না। ঘন্টাখানেক পর পর বারংবার ফোন দিতে লাগলো সবগুলো সিমে। এক একটা ব্লক খুলে খুলে কল দিতে লাগলো, কিন্তু প্রতিবারই একই কথা ভেসে আসছে। কেটে গেল সারা রাত, কোনো রকম যোগাযোগ করতে পারলো না। হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ নেই। পরপর কতগুলো মেসেজ দিয়ে শেষে ঘুমিয়ে পড়ল। ঢাকায় আসার পরে এবার আর কোনো টিউশন খুঁজে পায়নি। যারা ছিল সবাই নতুন টিচার নিয়েছে, পেলেও সেটা সামনে মাসে ছাড়া পাবে না। এদিকে মায়ের পার্লারের লোক লাগবে। শেষে বাধ্য হয়ে পার্লারের সময় দিতে লাগলো। ঘড়ির কাঁটায় 10টা পেরিয়ে গেছে। মা সেই 7টার দিকেই পার্লারে গেছে, কিন্তু অতিরিক্ত আলসেমির কারণে আর যাওয়া হয়নি। শেষে বাধ্য হয়ে উঠে রেডি হলো। পার্স ব্যাগটা হাতে নিতেই গেটে কেউ ধাক্কা দিল। ধীর পায়ে এগিয়ে এলো স্পর্শী। চঞ্চল চিত্তে গেট খুলতেই চোয়াল শক্ত হয়ে গেল। বাইরে শোভাম ভাই দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মুখের উপর গেট আটকে দিল। থমথমে পায়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আজ আর যাওয়া হবে না। ব্যাগটা ছুঁড়ে বিছানায় উঠে বসলো। একটানা 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে রইল শোভাম। কিছুক্ষণ পর পর দরজা ধাক্কা দিয়ে স্পর্শীকে ডাকছে। আশেপাশের মানুষজন কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। লজ্জা লাগলো শোভামের। হেঁটে গাড়িতে ঢুকলো। ফোন কানে নিয়ে বলল, আব্বু দেখা মাত্র গেট আটকে দিয়েছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো গেটই খোলেনি। কথা বলবো কিভাবে? চলে আসো। ওকে। ফোনটাকে স্ক্রল করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়ল স্পর্শী। আচমকাই জেগে উঠল। মশা কামড়াচ্ছে ভীষণ। সাভারে সব কিছুর অভাব হলেও মশার অভাব হবে না। কর্পোরেশন এগুলোকে লালন পালন করছে, হয়তো চিড়িয়াখানা বানানোর ইচ্ছে। বালিশের কাছে ফোন দেখতেই দ্রুত হাতে নিল। কল লিস্ট, মেসেজের লিস্ট চেক করেও কাঙ্ক্ষিত কোনো কল বা মেসেজ পেল না। হতাশ হয়ে ফেসবুকে ঢুকলো। স্ক্রল করতে করতেই মনে পড়লো পরশের কথা। আচ্ছা, উনি তো একজন এমপি, নিশ্চয়ই তার কোনো পেজ থাকবে। দ্রুত সার্চ লিস্টে সার্চ দিল। কাঙ্ক্ষিত পেজ পেয়েও গেল, কিন্তু তারপরেও হতাশ হতে হলো। এখানে লাস্ট পোস্ট 19 দিন আগে করা হয়েছে, তাও কোনো নিচু চর নিয়ে। হয়তো কোনো বাজেটের বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে এই পেজে মেসেজ দেওয়া যাচ্ছে না। পেজ থেকে বের হয়ে স্ক্রল করতেই কিছু পোস্ট পড়লো সামনে। অনেকেই পরশ শিকদার আইডিতে ট্যাগ করে কিছু শুভেচ্ছা জানানোর পোস্ট করেছে, তাও রিসেন্টলি, মাত্র 3 ঘন্টা আগে। কৌতূহল বশত সেই আইডিতে ঢুকলো। হ্যাঁ, রিচ আর ফলোয়ার্স দেখে এটাকেই মেইন আইডি বলে মনে হচ্ছে। আরেকটু স্ক্রল করে নিচের দিকে যেতেই স্তব্ধ হয়ে গেল। একের পর এক টাইম লাইনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছে সবাই। বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা ভাই, নতুন জীবনের সুখের হোক, দাম্পত্য জীবন সুখের হোক। হাত পা প্রবল গতিতে কাঁপছে, হৃৎপিণ্ড উদাম গতিতে চলছে। চোখ দুটো যেন বন্ধ হয়ে যাবে মুহূর্তেই। এই তো 3 দিন আগেও কথা হলো, কই কিছু তো বলল না এই ব্যাপারে। এটা যেন অবিশ্বাস্য। এতগুলো মানুষ কি ভুল হতে পারে? না, তাহলে কি সত্যিই পরশ শিকদার বিয়ে করে নিয়েছে? শখের ফোনটা পড়ে আছে অবহেলায়, বিছানার একদম কার্নিশে চাদরের সাথে পেঁচিয়ে। আর একটু হলেই সেটা পড়ে যাবে ফ্লোরে।
বালিশের উপর মাথা রেখে চুপটি করে শুয়ে আছে স্পর্শী। চোখ দুটো বন্ধ, কার্নিস থেকে গড়িয়ে পড়ছে অশ্রু, তবে সেটা নিঃশব্দে। তার ফোন বন্ধ, আইডি ট্যাগ করে এত এত পোস্ট, এতগুলো সিম, অথচ সব কটা বন্ধ। আচ্ছা, সিমগুলো স্পর্শী জানে বলেই কি সে বন্ধ করে রেখেছে? নিশ্চয়ই নতুন সিম ইউজ করছে, যাতে ওই মেয়েটা এসব ব্যাপারে জানতেও না পারে। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। কেই বা জানবে মেয়েটা? তারা তো প্রেম করছিল না, প্রথম থেকেই সম্পর্কটা ছিল অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত। রাত প্রায় 8টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরই হয়তো মা এসে যাবে। ফোনটাকে শেষবারের মতো হাতে নিল, পরিচিত নাম্বারগুলো আবারও ট্রাই করতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে, সময় গড়িয়ে পড়ছে মধ্যরাতে। আর কিছুক্ষণ, আর তো মাত্র কয়েক ঘন্টা। যেখানে বিয়েটা আজই হয়েছে সেখানে নিশ্চয়ই বাসরটাও আজ। এই তো 10টা বেজে যাবে ঘন্টা দুয়েকের মধ্যেই। গত কয়েকদিনে নিজের সবচেয়ে কাছের ভাবা মানুষটা আজ অন্য নারীর সান্নিধ্যে, অন্য কারো মাঝে হারাতে ব্যস্ত থাকবে সে। আচ্ছা, ওনার কি স্পর্শীর কথা একবারও মনে পড়বে না? ওই কক্সবাজারে কাটানোর সময়গুলোকে কি মিস করবে না? কখনো কি মনে হবে না স্পর্শিয়া সর্দার নামক কোনো নারীকে, যাকে নাকি সে ভালোবেসেছিল? না, পড়বেই বা কি করে? আজ বিয়ে হয়েছে, এরপরে বাসর, এর পরের দিনগুলো সুখে শান্তিতে সংসার করবে। নিজের স্ত্রীর জন্যে রাজনীতির বাইরে সময় খুঁজতে থাকবে বাড়িতে আসার জন্য। কিছুদিন পর হয়তো কোনো বাচ্চাও হয়ে যাবে। তারপর কি হবে? স্পর্শী নামক কারো অস্তিত্বই থাকবে না। আচ্ছা, মানুষ কি এমনই হয়? মাত্র কিছু সময়ের ব্যবধানেই কিভাবে অস্তিত্বই ভুলে যায়? দুহাত দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল স্পর্শী। চোখ নাক লাল হয়ে গেল মুহূর্তেই। অস্ফুট স্বরে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, না না না, উনি হয়তো মজা করছে আমার সাথে। হ্যাঁ, সেটাই হবে। প্রথমে সেই তো গার্লফ্রেন্ডের কথা বলে রাগাতে চাইলো আমাকে, এরপর রাহুলের কথা বলে আমি নিজে রাগিয়েছি। এবারে তাহলে তার পালা। নিশ্চয়ই এবার বিয়ের কথা বলে আমাকে রাগাতে চাইছে। না, আমি রাখবো না, কাঁদবও না। এই জ্বালাতনের শোধ আমি পরশ শিকদারের উপর। ভাবতে ভাবতে এই ফোন ধরে কেঁদে উঠল পুনরায়। উনি একজন সংসদ সদস্য, একজন গণ্যমান্য ব্যক্তি। যতই ব্যক্তিগত লাইফে তার সাথে ঝগড়া করুক না কেন, প্রফেশনাল লাইফে ভীষণই সিরিয়াস। লক্ষ লক্ষ জনগণ তাকে ফলো করে। ছেলে মানুষই করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চয়ই মিথ্যা তথ্য ছড়াবে না। তাহলে কি সত্যিই বিয়ে করে নিল সে? একবারও জানালো না, জানতে চাইলো না অনুভূতি? এতটা পাষাণ কি করে হলো সে? চোখ দিয়ে অবিরাম ধারায় বিরতিহীনভাবে পানি পড়ছে স্পর্শীর। কাঁপা কাঁপা হাতে পানিগুলো এক হাত দিয়ে মুছছে আর অন্য হাত দিয়ে পোস্টগুলো দেখছে। হঠাৎ গেট ধাক্কানোর শব্দ শুনতেই চমকে উঠল। ফোন রেখে ছুটল বাথরুমে, চোখে মুখে পানি দিয়ে ওড়না দিয়ে মুছল। চশমাটা পরে গেটের দিকে এগিয়ে গেল। পিপাসা ক্লান্ত শরীরে ভেতরে ঢুকতেই স্পর্শীকে ধমক মারল। তুই না বলছিলি পার্লারে যাবি, তাহলে গেলি না কেন? আমাকে লোক রাখতো বারণ করলি। জানিস বছরের এই শেষের মাসগুলোতে কতটা চাপ থাকে ব্রাইডাল সাজানোর জন্য? একটু থেমে, পড়ছিলি নাকি? চশমা পরেছিস যে। সামনের দিকে এগিয়ে গিয়ে স্পর্শী আমতা আমতা করে বলল। পিপাসা ব্যাগ রেখে বাথরুমে যাওয়ার প্রয়াস করতেই থমকে দাঁড়ালো। পাশেই রান্নাঘর, হাঁড়ি পাতিলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। স্পর্শীর দিকে অবাক নয়নে তাকিয়ে বলল, রান্নাটাও করিসনি? করেছিসটা কি সারাদিন ঘরে বসে? আমার হয়েছে যত জ্বালা। পার্লার সামলাও, রান্নাবাড়া সামলাও, বাজার সামলাও। এত বড় মেয়ে, অথচ এতটুকু বোধ বুদ্ধি নেই যে মা কাজে গেছে, সারাটা দিন পরে এসে আবার কি করে রান্না করবে। উফ, মাথা যন্ত্রণা করছে আমার। তোমার ইচ্ছে করলে রান্না করে খাও, না পারলে না খেয়ে থাকো। আমি কিচ্ছু খাবো না, মাথা ধরিয়ে দিছে আসার সাথে সাথেই। বলেই ঝাড়ি মেরে দরজা বন্ধ করে রুমের দিকে গেল। পিপাসা পাতিলে ভাত চড়াতে চড়াতে বললেন, এই রকম ঝাড়ি বিয়ের পর দিস শাশুড়ির সাথে, তখন বুঝবি এর উত্তর কী হয়। নিজের বাড়িতে একটা প্লেট তুলতে কষ্ট হয়, দেখব বিয়ের পর কিভাবে গাদা খাটুনি খাটিস। অবশেষে কল দিলেন। আমি তো ভাবলাম আর মনে হয় কোনো রকম যোগাযোগই রাখবেন না।
স্পর্শীর ভাঙা গলায় কথাটা শুনতেই চমকে গেল পরশ। বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। এই কণ্ঠ, এই অভিমান, এই রাগ, এই ধমক তো আর শোনা হবে না। শোনার ইচ্ছে হলেও দায়িত্ব তাকে বাধা দেবে। নিজের শান্তির জন্য অন্য আর একটা নির্দোষ নারীকে কখনোই ভোগাতে পারবে না সে। শান্ত কণ্ঠে বলল, একটু ব্যস্ত ছিলাম কিছুদিন ধরে, অ্যাক্টিভ হতেই দেখলাম তুমি অনেকগুলো মেসেজ কল দিয়েছ, তাই ফোন দিলাম। কিছু বলবে? ভেতর থেকে কান্না আসছে ভীষণ, কথাগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। নিজেকে সামলে বলল, 11টা বাজে, হিসেব মতো আপনার স্ত্রী তো আশেপাশেই আছে। এই সময় ফোন দিয়েছেন, কোনো প্রবলেম হবে না তো? অবাক হলো পরশ। তুমি তারিনের ব্যাপারে জানো? কে বলেছে?